সমুদ্রের অন্তহীন জলরাশিতে উৎপন্ন শক্তিশালী তরঙ্গের কাজ উপকূলভাগে অত্যন্ত স্পষ্ট। উপকূলভাগে ভূমিরূপের পরিবর্তনের কাজ চলে অহরহ। কোথাও বা ক্ষয়ের ফলে, কোথাও বা সঞ্চয়ের ফলে গড়ে ওঠে নিত্য নতুন ভূমিরূপ। আমরা এই ভিডিওতে এই ভূমিরূপগুলো নিয়েই আলোচনা করব, সঞ্চয় এবং ক্ষয়ের ফলে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা সামুদ্রিক প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ এই অধ্যায়ে পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় অংশ সামুদ্রিক কার্যাবলী এটা নিয়ে আলোচনা করব। ওকে, সামুদ্রিক কার্যাবলী। অন্যান্য প্রাকৃতিক শক্তির মতো সমুদ্র তরঙ্গ তিনভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। যেমনটি ঠিক আমরা এর আগে ক্লাস 10-এ নদীর ক্ষেত্রে, হিমবাহের ক্ষেত্রে এবং বায়ুর ক্ষেত্রে দেখেছি, ঠিক এখানেও সমুদ্র তরঙ্গের কার্যাবলীর ক্ষেত্রেও কিন্তু আমরা একই ঘটনা দেখতে পাবো। সমুদ্র তরঙ্গ ক্ষয় করে, ক্ষয়িত পদার্থকে বহন করে এবং সেই বাহিত পদার্থকে সঞ্চয় করে। ওকে, তো আগে আমরা যে সমুদ্র স্রোত যখন পড়েছিলাম তখন দেখেছিলাম কি না, সমুদ্র স্রোত ন্যাচারালি দুটো ধরনের হয়ে থাকে। ওকে, দু ধরনের হয়ে থাকে আমরা দেখেছিলাম। ঠিক, একটা ছিল হচ্ছে সম্মুখ তরঙ্গ এবং একটা ছিল হচ্ছে প্রত্যাবর্তনকারী তরঙ্গ বা ব্যাকওয়াশ। তো এই সোয়াশ এবং ব্যাকওয়াশ এই দুটো তরঙ্গের ফলে কিন্তু সাধারণত সমুদ্র তরঙ্গের যে ক্ষয়, এই ক্ষয়টা হয়ে থাকে। দেখো, আমরা একটা একটা করে এখানে ক্ষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথম দেখো বলছে জলপ্রবাহ জনিত ক্ষয়। এক্ষেত্রে কি হয় না, জল যে আসছে তার তো একটা নিজস্ব ক্ষমতা রয়েছে, তরঙ্গের একটা প্রচন্ড গতিশক্তি রয়েছে। সেই প্রচন্ড জোরে যখন তরঙ্গটা উপকূলে আছড়ে পড়ছে, তখন সেই তরঙ্গের আঘাত উপকূলের ওপর অনেকে যেমন হাতুড়ি মারলে ঠিক যেমন হয়, এই হাতুড়ির আঘাতের মতো উপকূলটাকে ক্ষয় করে। একে বলা হয় জলপ্রবাহ জনিত ক্ষয়। দ্বিতীয় বলছে অভিঘাত ক্ষয়। ওকে, অভিঘাত ক্ষয়টার মানেটা কি? ধরো, যখন উপকূলেতে জলটা আছড়ে পড়লো, সেই জল সমুদ্র উপকূলের যে বিভিন্ন ফাটলগুলো রয়েছে সেই ফাটলের মধ্যে প্রবেশ করে, আবার জলটা বেরিয়ে আসে। অর্থাৎ জল যখন ফাটলের মধ্যে প্রবেশ করলো তখন সেখানে জল কিছুটা চাপ দিচ্ছে, আবার যখন বেরিয়ে আসছে তখন কিছুটা চাপ দিচ্ছে। এইভাবে ক্রমাগত সমুদ্র জল উপকূলে আটকে পড়ার কারণে দারণ এবং ফাটল বরাবর যখন ক্ষয় হয় তখন সেটাকে বলে অভিঘাত ক্ষয়। 3 নম্বর ক্ষয় বলছে স্থির তরঙ্গ বা ক্ল্যাপোটিস ক্ষয়। খুব ইম্পর্টেন্ট এটা থেকে হচ্ছে শর্ট প্রশ্ন আছে। ক্ল্যাপোটিস ক্ষয় কাকে বলে বা স্থির তরঙ্গ ক্ষয় কাকে বলে? দেখো, ছবিটাতে দেখতে পাবে ক্ল্যাপোটিসটা কি। যখন সোয়াশ অর্থাৎ আসছে তরঙ্গ আর যখন ব্যাকওয়ার্ড যখন ফিরে যাচ্ছে, এই দুটো তরঙ্গ যখন মুখোমুখি আসে তখন কি হয় না, জলটা কিছুটা সময় থমকে দাঁড়ায়। দুজনের ধাক্কাধাক্কি হলো, থমকে দাঁড়ালো, থমকে দাঁড়িয়ে জলটা কিছুটা উপর দিকে উঠে গেল। এই সময়তে উপকূলের অংশটা যখন ক্ষয়প্রাপ্ত হয় কার দ্বারা না, সোয়াশ এবং ব্যাকওয়াশের মিলনস্থল অঞ্চলে, তখন তাকে বলা হচ্ছে ক্ল্যাপোটিস ক্ষয়। ঠিক আছে, কি বলা হচ্ছে এটাকে? ক্ল্যাপোটিস ক্ষয়, দণ্ডায়মান তরঙ্গের দ্বারা। বাকি দেখো, এই যে দুটো ক্ষয়, অবঘর্ষ, ঘর্ষণ এবং দ্রবণ, এই তিনটে মূলত খুব কমন। যেমন অবঘর্ষ ক্ষয় সম্পর্কে এর আগে আমরা ক্লাস 10-এ পড়েছি। যখন সমুদ্র তরঙ্গ আসছে তখন সে কিছু নুড়ি, বালি, কাঁকড়, পাথর ইত্যাদিকে বয়ে নিয়ে আসছে। তার দ্বারা যখন উপকূলের এই যে মেঝেটা, ফ্লোরটা, অর্থাৎ নুড়ি, বালি, কাঁকড়, তার দ্বারা যখন উপকূলের এই মেঝেটা বা ফ্লোরটা যখন ক্ষয়প্রাপ্ত হয় তখন তাকে বলে অবঘর্ষ ক্ষয়। ঘর্ষণ ক্ষয় কি? যে নুড়ি বালিগুলো এলো, সেই নুড়ি বালিগুলো, ধরো যখন নুড়ি বালি এলো, এরা হচ্ছে নিজেদের মধ্যে ঠোকাঠুকি করছে। এরা যখন নিজেদের মধ্যে একে অপরের সঙ্গে যখন ঠোকাঠুকি করছে, করে আরো ছোট ছোট কণায় ভেঙে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ ক্ষয়। ঠিক আছে, আর শেষ ক্ষয় যেটা, তাকে বলা হচ্ছে
দ্রবণ ক্ষয়। দ্রবণ ক্ষয়টা আমরা সকলেই জানি যে সমুদ্রের জল যদি কোনো সেন্সিটিভ ল্যান্ডফর্ম বা কোনো ক্ষয়ে যায় বা এমন কোনো বিভাগের উপর যদি পড়ে, শিলার মধ্যে যদি পড়ে, তাহলে কি হয় না তাপ দ্বারা ওই জায়গাটা দুর্বল হয়ে পড়ে এবং ক্ষয় হয়ে যায়, এটাকে বলে দ্রবণ ক্ষয়। সাধারণত দ্রবণ ক্ষয় দেখতে পাওয়া যায় কোন অঞ্চলগুলোতে? দেখো এটি এর আগের অধ্যায়ে আমরা পড়েছি, তোমার হচ্ছে সাধারণত চুনা পাথর, ডলোমাইট, এই সমস্ত যে তোমার শিলা গঠিত যে উপকূলগুলো, সেখানেতে এই দ্রবণ ক্ষয় কার্যকর হয় বেশি। এটা আপনি আমাদের করে রাখতে পারা যেতে পারে যে দ্রবণ ক্ষয় কোথায় বেশি কার্যকর। ওকে, 2 নম্বর সমুদ্র তরঙ্গের কাজ দেখো বহন করা। এটা তো অবশ্যই ব্যাপার যে যারা সমুদ্রে বেড়াতে গিয়েছো প্রত্যেকেই নিশ্চয়ই দেখেছো যে সমুদ্রের জলের ঢেউ খাওয়ার পর তার সাক্ষী আমরা বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে আসি, অর্থাৎ ছোট ছোট বালি, জল যে বালিগুলোকে বয়ে নিয়ে যায় বহন করে, সেগুলো জামা কাপড়ের মধ্যে চলে যায়, আমরা সেগুলোকে বাড়ি বাড়ি বয়ে নিয়ে আসি। অর্থাৎ জলের মধ্যে ছোট ছোট বালি থাকে, সেইগুলো কি হয় না বাহক হিসাবে কাজ করে। 3 নম্বর হচ্ছে সঞ্চয়। সমুদ্র তরঙ্গের অন্যতম একটা প্রধান কাজ সেটা হচ্ছে ডিপোজিশন, অর্থাৎ সঞ্চয়। সঞ্চয় সাধারণত কোথায় হয়ে থাকে না সেই উপকূলগুলোতে যেখানে তোমার হচ্ছে ব্যাকওয়াশ অপেক্ষা সোয়াশ বেশি শক্তিশালী। ঠিক আছে, যেখানে ব্যাকওয়াশ অপেক্ষা সোয়াশ বেশি শক্তিশালী। তার কারণটা হচ্ছে যে আমরা জানি যে যেখানে ব্যাকওয়াশ অপেক্ষা সোয়াশ বেশি শক্তিশালী হয় সেই অঞ্চলেতে উপকূলের গঠন হয়, অর্থাৎ গঠনকারী সমুদ্র তরঙ্গে উপকূলটা গঠন হয়। এই ধরনের উপকূলেতে এই ধরনের তরঙ্গের জায়গাতে সামুদ্রিক সঞ্চয় বেশি গড়ে ওঠে এবং সামুদ্রিক সঞ্চয়জনিত বিভিন্ন ভূমিরূপ গড়ে ওঠে। চলো আমরা নেক্সট অংশে যাই। তরঙ্গের আঘাতে সমুদ্র উপকূল যখন ক্ষত বিক্ষত হয়, বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে, তখন সেগুলোকে আমরা বলি সমুদ্র তরঙ্গের ক্ষয়জাত বিভিন্ন ভূমিরূপ। আমাদের সিলেবাসে অনেকগুলো থাকলেও যে ভূমিরূপগুলো আমরা পড়বো সেগুলো হলো সমুদ্র গুহা, যেটা দেখো এখানে ডিসপ্লে হচ্ছে, সমুদ্র গুহা বা সি ক্লিফ। এছাড়া রয়েছে তোমার সমুদ্র গুহা না, এটা হচ্ছে সমুদ্র ভৃগু, সমুদ্র গুহা এবং স্ট্যাক, এই 3টে ভূমিরূপ। এখন এই 3টে ভূমিরূপ ছাড়াও কিন্তু আরো অনেক ধরনের ভূমিরূপ আমরা সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্টি হতে দেখি, কিন্তু এগুলো যেহেতু আমাদের সিলেবাসে নেই, এগুলো আমরা ডিটেলস পড়বো না, কিন্তু এগুলো অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম বা সংশ্লিষ্ট ভূমিরূপ হিসাবে আমরা পড়ে রাখবো, কারণ ওই জায়গাগুলো থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসে। বড় প্রশ্ন হয়তো ওই জায়গাগুলো থেকে আসে না, কিন্তু যেগুলো তোমাদের এসএকিউ টাইপ প্রশ্ন এবং যেগুলো পার্ট মার্কিং এর 2 নম্বরের প্রশ্ন পড়ে, এই ধরনের প্রশ্ন কিন্তু ওই সংশ্লিষ্ট ভূমিরূপগুলো থেকে আসে। চলো একটা করে শুরু করা যাক সামুদ্রিক ক্ষয়জাত বিভিন্ন ভূমিরূপ। প্রথম দেখো সমুদ্র ভৃগু, যাকে আমরা ইংরেজিতে বলছি সি ক্লিফ। কিভাবে তৈরি হয় এই সমুদ্র ভৃগু? অ্যাকচুয়াল ক্লিফ এইটার বাংলা প্রতিশব্দ হচ্ছে ভৃগু, কিন্তু ক্লিফ এই ক্লিফের বাংলা প্রতিশব্দ ভৃগু। আর উঁচু খাড়াই পাহাড় বা পাহাড়ের খাড়া দিক, এই অর্থে ভৃগু কথাটা ব্যবহার করা হয়। এবার দেখো কি ঘটনাটা ঘটছে, এটা একটু ভালো করে বুঝে নাও, জিনিসগুলো খুব সহজ জিনিস। আমরা এর আগে দেখেছি যখন জোয়ার হয়, এটা তো একদম নর্মাল একটা তোমার সমুদ্র উপকূল, তো এই উপকূলে যখন জোয়ার হয় তখন জোয়ারের জল একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত পৌঁছায়, আবার যখন ভাটা হয় তখন জলটা নিচের দিকে নেমে যায়। তাহলে এটা হচ্ছে ভাটার সীমারেখা আর এটা হচ্ছে জোয়ারের সীমারেখা। এই যে জোয়ার এবং ভাটার সীমারেখার এই অংশটাতে উপকূলে, এখানে কিন্তু সমুদ্র তরঙ্গ তার সর্বশক্তি দিয়ে আঘাত করে সব সময়। ওকে, অর্থাৎ জোয়ারের জল এবং ভাটার জলের সীমা পর্যন্ত উপকূলের এই অংশটা তরঙ্গের দ্বারা বেশি করে আঘাতপ্রাপ্ত হয়। ফলে এই অংশটা কি হয় না একটা সময় জলের আঘাতে কিছুটা খাঁজ তৈরি করে। ওকে, কি তৈরি করে? খাঁজ তৈরি করে, ছোট খাঁজ। এই ধরনের ছোট খাঁজগুলোকে বলে নচ, নচ। এটা একটা সংশ্লিষ্ট ভূমিরূপ, শর্ট প্রশ্ন আসে নচ কি, তাহলে বলতে হবে
যে সমুদ্র তরঙ্গের আঘাতে উপকূলে তৈরি হওয়া ছোট আকারের খাঁজ বা গর্তকে বলে নচ। ওকে, এই গর্তটা তো আর এক থাকতে পারে না, কারণ জলের আঘাত এখানে লাগতেই থাকবে, গর্ত আস্তে আস্তে বড় হতে থাকবে। এইভাবে গর্ত একটু একটু করে বড় হতে হতে গর্তটা যখন অনেকটা বড় আকার নিয়ে নেয় তখন তাকে বলে ক্যাজম। কয়জফলা আকার, বর্গীজ ম, ক্যাজম। ওকে, তাহলে দেখো দুটো ভূমিরূপ পেলাম, একটা হচ্ছে নচ, একটা হলো ক্যাজম। এবার যখন দেখা যাচ্ছে যে গর্তটা আরো বড় হয়ে গেছে এবং একটা সময় এইখানটা অর্থাৎ এই অংশটা, এটা আমি সেকেন্ড পর্যায়ে বলতে পারি, এটা যদি ফার্স্ট পর্যায়ে হয় এটা 2 নম্বর পর্যায়। এই 2 নম্বর পর্যায়ে কি হচ্ছে, উপকূলের এই অংশটা কি না ধসে গেছে, উপরটা যেখানটায় জোয়ারের জল বা সমুদ্র জলের কোনো সংস্পর্শ লাগেনি সেই জায়গাটা মনে হচ্ছে যেন সমুদ্রের ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ খাড়া ভাবে এখানটা ঝুলছে। এই যে খাড়া পাড় যেটা সমুদ্রের মুখী হয়ে ঝুলছে, এই খাড়া পাড়টাকে বলা হচ্ছে সমুদ্র ভৃগু। ওকে, তাহলে সমুদ্র ভৃগু কি নিশ্চয়ই বোঝা গেল। এবার এই যে সমুদ্র ভৃগু, এই সমুদ্র ভৃগু কিন্তু সব জায়গায় সমানভাবে তৈরি হয় না। অনেক সময় কি হয় না, এমন অনেক ধরনের শিলা থাকে যে শিলাগুলো কিন্তু সহজেই ক্ষয় পেয়ে যায়। ঠিক আছে, যেমন ধরো যদি তোমার কাদা পাথর, মানে আমি এখানে লিখছি এটা, যে ধরো কাদা পাথর, ঠিক আছে, সেল, এই ধরনের যদি শিলা দিয়ে তৈরি হয় উপকূলটা, তাহলে কি হবে না দ্রুত উপকূল ক্ষয়ে যায় এবং সেই ক্ষয়িত পদার্থগুলো কি হয় না সমুদ্র তরঙ্গের দ্বারা বাহিত হয়ে সমুদ্রের এই অংশটাতে জমা হতে থাকে। ফলে কি হচ্ছে, পাড়টা যদি খাড়া হচ্ছে না। আবার যদি উপকূলটা গ্রানাইট, এই গ্রানাইট জাতীয় শিলা দিয়ে তৈরি হয়, কারণ এটা তো কঠিন শিলা, তাহলে কঠিন শিলা দিয়ে তৈরি হলে কিন্তু ক্ষয়ের পরিমাণটা হয় কম, ক্ষয়িত পদার্থের পরিমাণটা হয় কম, ফলে জলেতে সঞ্চয়টা হয় কম, পাড়টা খাড়া হয় বেশি। ঠিক আছে, তাহলে কাদা পাথর, শেল ইত্যাদি দ্বারা তৈরি হলে কি হয় না সমুদ্র ভৃগু অপেক্ষাকৃত মৃদু ঢালযুক্ত হয়, মৃদু ঢালযুক্ত ভৃগু তৈরি করে। আর যদি গ্রানাইট জাতীয় কঠিন নিরেট শিলা দিয়ে তৈরি হয় তাহলে সেই সমুদ্র ভৃগুটা হয় খাড়া। ওকে, এখানে দেখো আরেকটা বা আর দুটো আমরা এখানে ভূমিরূপ সংশ্লিষ্ট করব। একটা ভূমিরূপকে বলা হচ্ছে, দেখো আমি এখানে নিচে লিখে দিয়েছি, সেটা হচ্ছে তরঙ্গ কর্তিত মঞ্চ এবং একটা হচ্ছে রক রিপ। দুটোর মানেটা কি আমি একটু বলে দিই। তরঙ্গ কর্তিত মঞ্চকে ইংরেজিতে বলে ওয়েভ কাট প্ল্যাটফর্ম, অর্থাৎ সমুদ্র তরঙ্গ কেটে কেটে যে প্ল্যাটফর্ম বা মঞ্চগুলো তৈরি করে তাকে বলে ওয়েভ কাট প্ল্যাটফর্ম। কিভাবে তৈরি হয়, এই যে ধরো ক্ষয় পাচ্ছে ক্ষয়িত পদার্থগুলো উপকূলে এই জায়গাতে সঞ্চিত, এটা তো অ্যাকচুয়াল তোমার তটভূমি, এটাকে পুরোদেশীয় তটভূমি বলতে পারি। তো এই জায়গায় এরকম ভাবে সিঁড়ির ধাপের মতন ক্ষয়িত পদার্থগুলো জমে জমে যখন মঞ্চ আকার ধারণ করে, অর্থাৎ উপকূলটা ক্ষয়ছে, ক্ষয়ে গিয়ে এই ক্ষয়িত পদার্থ এই তটভূমিতে জমা হচ্ছে বা অগভীর সমুদ্রের অংশে জমা হচ্ছে, হয়ে একটা মঞ্চের মতন তৈরি করে, তখন তাকে বলে তরঙ্গ কর্তিত মঞ্চ বা ওয়েভ কাট প্ল্যাটফর্ম বা ওয়েভ কাট ব্রেঞ্চ। ওকে, এটাকে অনেক সময় পুরোদেশীয় মঞ্চ নামেও ডাকা হয়ে থাকে। ঠিক আছে, একে অনেক সময় পুরো দেশীয় মঞ্চ, একে অনেক সময় পুরো দেশীয় মঞ্চ নামেও ডাকা হয়। আরেকটা দেখো ভূমিরূপ এখানে বলছে, যার নাম হচ্ছে রক রিপ। উপকূলটা সাপোজ ধরো কোনো এককালে এই অংশ পর্যন্ত বিস্তৃত ছিল, সমুদ্র তরঙ্গের আঘাতে ক্ষয় পেতে পেতে এই উপকূলটা আস্তে 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 পিছিয়ে চলে এসেছে, কিন্তু এই অংশটা এখনো পর্যন্ত কি হয়েছে না ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে আছে। এই ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকা ওয়েভ কাট প্ল্যাটফর্মের ওপর ছোট ঢিপির মতো অংশগুলোকে বলে রক রিপ। শর্ট প্রশ্ন আছে, রক রিপ কাকে বলে। ওকে, এই অংশটা থেকে কিছু সংশ্লিষ্ট প্রশ্ন আসে সমুদ্র ভৃগু থেকে, ওগুলো তোমরা দেখে নেবে, এখানটায় দেখো আমি লিখে দিয়েছি। চলো আমরা পরের ভূমিরূপে যাই। পরের অংশ দেখো সমুদ্র গুহা। ঠিক আছে, সমুদ্র গুহা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সামুদ্রিক তরঙ্গের দ্বারা সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপ, একে ইংরেজিতে বলা হয় সি কেভ। ওকে, সমুদ্র গুহা কিভাবে তৈরি হয়, দেখো আমরা আগের অংশে দেখেছিলাম
মানে এই ধরনের একটা আমরা ল্যান্ডফর্ম দেখেছিলাম। আমরা এইটার দিকে এখন লক্ষ্য রাখবো না, আমরা এখন এইটার দিকে রাখবো, তবে বুঝতে সুবিধা হবে। তো এই ধরনের আমরা একটা উপকূল দেখেছিলাম। এই উপকূলের এই অংশটা ধরা যাক কোনো অপেক্ষাকৃত নরম শিলা দিয়ে তৈরি ছিল, ক্ষয়ে ক্ষয়ে চলে এসেছে, কিন্তু এর কিছুটা অংশ যেটা কি ছিল না ক্ষয় প্রতিরোধকারী শিলা দিয়ে গঠিত বলে সেটা কিন্তু ক্ষয় পায়নি, এটা সমুদ্রের এই অংশ পর্যন্ত প্রসারিত ছিল। এই ধরনের ভূমিরূপগুলোকে বলা হয়, অর্থাৎ কোন ধরনের ভূমিরূপগুলোকে না সমুদ্রের উপকূল থেকে প্রসারিত সমুদ্রমুখী কিছু ভূমিরূপ থাকে, এই ধরনের ভূমিরূপগুলোকে বলা হয় মস্তক ভূমি। মস্তক ভূমি বা ইংরেজিতে বলা হয় হেডল্যান্ড। ওকে, মস্তক ভূমি বা হেডল্যান্ড বলা হয়। তাহলে এই মস্তক ভূমি বা হেডল্যান্ড যেটা সমুদ্রের দিকে প্রসারিত, সাপোজ ধরো এটা একটা সমুদ্র, উন্মুক্ত সমুদ্র, এর মধ্যে একটা এরকম মস্তক ভূমি সমুদ্রের মাঝখানে থেকে গেছে। তাহলে এই মস্তক ভূমিটার দুদিক থেকে কিন্তু সমুদ্র তরঙ্গ আঘাত করবে, এই দিক থেকেও করবে, এই দিক থেকেও করবে। মানে একটা খুঁটি মনে করো সমুদ্রের মধ্যে থেকে দিয়েছে, সেই খুঁটিটার চারিদিকে জল পরিবেষ্টিত হয়ে আছে, সমুদ্রের তরঙ্গ পরিবেষ্টিত হয়ে আছে, তার দ্বারা সেটা আঘাতপ্রাপ্ত হচ্ছে। তাহলে ওই আঘাতপ্রাপ্ত ওই অবশিষ্ট যে শিলা খণ্ড, যাকে আমরা মস্তক ভূমি বা হেডল্যান্ড বলছি, এটা কি হবে না এটা সমুদ্রের তরঙ্গের দ্বারা ধাক্কা পাবে, এদিক থেকে ওদিক থেকে ধাক্কা পেতে পেতে কি হবে না এর মুখটা কিন্তু ক্ষয়ে যাবে। তো এবার এই ছবিটা দেখো, এই মুখটা হচ্ছে ক্ষয়ে যাচ্ছে, এই মুখটা কিন্তু ক্ষয়ে যাচ্ছে। এই মুখটা ক্ষয়ে গেলে এই মুখটাকে বলা হচ্ছে সামুদ্রিক গুহা। ওকে, এটাও এই ধরনের একটাও হতে পারে, আবার এইভাবে তৈরি হতে পারে। অনেক সময় কি হয় সমুদ্রের এমনি উপকূলের মধ্যেও কোনো দুর্বল স্থানে সমুদ্র তরঙ্গের আঘাতে গুহা তৈরি হতে পারে, অথবা এইভাবে তৈরি হতে পারে, অর্থাৎ দুভাবে গুহা তৈরি হতে পারে। তবে এইভাবে তৈরি গুহাটা সব থেকে বেশি প্রাসঙ্গিক বা সব থেকে ভালো উদাহরণ। ওকে, তাহলে আমরা যদি বলি যে সামুদ্রিক গুহা কাকে বলে, তাহলে কি বলতে পারি না সমুদ্রের উপকূলের অপেক্ষাকৃত দুর্বল অংশে, যেখানে সমুদ্র তরঙ্গের আঘাতে সেই অংশটা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়, সেই সংকীর্ণ গহ্বরকে বলা হয় সমুদ্র গুহা। এবার দেখো সমুদ্র গুহার সঙ্গে কিছু সংশ্লিষ্ট ভূমিরূপ রয়েছে, যেগুলো আমরা একটা একটা করে পড়বো পরপর। যেমন অলরেডি আমরা হেডল্যান্ড বা মস্তক ভূমিটা পড়লাম, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্লোহোল। ব্লোহোলটা কি না ব্লোহোলটা দেখো, এই যে গুহার মুখটা তৈরি হলো, এই গুহার মুখেতে এবার সমুদ্রের জল যাবে, যখন জলটা প্রবেশ করছে তখন কি হচ্ছে মুখটাতে চাপ করছে, সংকীর্ণ মুখ, তো সংকীর্ণ মানে সরু, সরু মুখে যখন জলটা যাচ্ছে সেখানে চাপ করছে, যখন ফিরে যাচ্ছে তখনও চাপ করছে, অর্থাৎ সংকোচন প্রসারণ, অর্থাৎ মুখটা কমা বাড়া হচ্ছে, মানে ঢুকছে জোরে আবার বেরিয়ে আসছে। হ্যাঁ, অনেকটা দেখবে একটা খালি পলিথিনে আমাদের মুখে নিয়ে জোরে হাওয়া দিলে পলিথিনটা অ্যাট এ গ্লান্স হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে, আবার হাওয়াটা টেনে নিলে সংকোচন। এইভাবে এই যে গুহার মুখটা সংকোচন প্রসারণের কারণে আস্তে আস্তে প্রসারিত হতে থাকে। একটু একটু করে যত দুর্বল শিলা পাবে তত গুহার মুখটা পাইপের মতন প্রসারিত হতে থাকবে, এবং যখন গুহার মুখটা একেবারে সরু হয়ে যাবে তখন সে কি করবে, আর সে লম্বালম্বি ভাবে মানে এইভাবে যেতে না পেরে তখন সে আবার ঊর্ধ্বমুখী চাপ দেবে। তার জলটা কি এইভাবে প্রবেশ করছে, এইভাবে প্রবেশ করছে এবং ঊর্ধ্বমুখী চাপ দিয়ে বেরিয়ে পড়ে, এবং ঊর্ধ্বমুখী চাপ দিতে দিতে যখন এর মাথার কাছটা অর্থাৎ এই দিকটা যখন দুর্বল শিলা পেল, তখন কি করছে সেই দুর্বল শিলাস্তরটাকে ভেঙে ওপরে ফোয়ারার আকারে বেরিয়ে পড়লো। খানিকটা দেখবে চিংড়ি মাছ যেমন নাক দিয়ে জল বেরিয়ে মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে বার করছে, ঠিক এইরকমই এটা মুখ দিয়ে নিচ্ছে, নিয়ে নাক দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। এই ধরনের যে জল বেরোনোর যে অংশগুলো এটাকে বলা হয় ব্লোহোল। একে স্কটল্যান্ডের নাম দেওয়া হচ্ছে ব্লু। প্রশ্ন আছে স্কটল্যান্ডে ব্লোহোলকে কি নামে ডাকা হয়, উত্তর হবে স্কটল্যান্ডে ব্লোহোলকে ব্লু বলে ডাকা হয়ে থাকে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে ব্লোহোল। 3 নম্বর হচ্ছে দেখো জিও। জিওটা কি, জিওকে আমরা খাঁড়ি বলতে পারি। ওকে, এই অংশটা হলো জিও বা খাঁড়ি।
এটা ব্লোহোল, এখানটা হচ্ছে গুহার মুখ ছিল, আর এই মাথাটা ছিল হচ্ছে ব্লোহোল, এই মাথার কাছটা। এবার কি এইখানটা যে আস্তে আস্তে গেছে, এর যে মাথার কাছটা এখানটা ফাঁপা হয়ে গেছে, তাই তো? এখানটা যত নিচে দিয়ে যাচ্ছে তত এই ছবিটা দেখে দেবে, তলার দিতে গেলে এখানে একসময় ফাঁপা হয়ে যাবে, এই ফাঁপা মুখটা একসময় ধসে পড়ে যায়। ধসে পড়ে গেলে দেখো সমুদ্রে এবার বাধাহীন ভাবে সংকীর্ণ ভাবে মানে সরু হয়ে অনেকটা গভীর পর্যন্ত উপকূলে চলে যাবে। এই ধরনের সংকীর্ণ অংশটাকে নাম দেওয়া হয়েছে জিও বা হাঁড়ি। ওকে, নেক্সট দেখো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সামুদ্রিক খিলান। সামুদ্রিক খিলানের দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি না। এর আগে যখন আমরা সামুদ্রিক গুহা পড়লাম, গুহার হচ্ছে একটা দিক, এই যে আমি যে ছবিটা আগে একটা এঁকেছিলাম যে দুদিক থেকে ক্ষয় পাচ্ছে, এই দিক থেকেও ক্ষয় পাচ্ছে, এই দিক থেকেও ক্ষয় পাচ্ছে, দুদিক থেকে ক্ষয় পাচ্ছে। ক্ষয় পেতে পেতে দুটো মুখ যখন জুড়ে যায়, মানে একটা দেওয়াল একটা দুটো মিস্ত্রি দুদিক থেকে ভাঙছে, একটা মোটা দেওয়াল ভাঙতে 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 কি হবে না, একটা সময় দুজনই দুজনকে দেখতে পেয়ে যাবে, কারণ দেওয়ালের মাঝখানটা ধসে পড়ে। ঠিক সেই রকমই যে সামুদ্রিক যে এই অবশিষ্টাংশ এটা দুদিক থেকে ক্ষয় পাচ্ছে, ক্ষয় পেতে পেতে একটা সময় দুটো মুখ উন্মুক্ত হয়ে গেল। উন্মুক্ত হয়ে যাওয়ার ফলে দেখো এর মাথার কাছটা অনেকটা একটা সেতুর মতন তৈরি হয়ে যাচ্ছে, মানে এর নিচে দিয়ে জল যাচ্ছে, টানেলের মতন জল যাচ্ছে, ওপর দিয়ে যেন মানুষজন যেতে পারবে। এই ধরনের যে অংশটা তৈরি হয় এটাকে বলা হয় সামুদ্রিক খিলান। ওকে, এটাকে বলা হচ্ছে সামুদ্রিক খিলান। আমাদের পৃথিবীতে প্রচুর এরকম সামুদ্রিক খিলান দেখতে পাওয়া যায়। এর মধ্যে তোমার হচ্ছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে এরকম প্রচুর, তোমার হচ্ছে অস্ট্রেলিয়া নিশ্চয়ই জানো, তার ভিক্টোরিয়া প্রদেশ, এখানে সমুদ্র উপকূলেতে প্রচুর এরকম খিলান দেখা যায়। এর মধ্যে একটা বিখ্যাত খিলানের নাম হচ্ছে লন্ডন ব্রিজ। ওকে, তোমরা উদাহরণগুলো পরে পড়বে, এটাকে বলা হয় কি লন্ডন ব্রিজ। নেক্সট অংশে দেখো চলে যাচ্ছি আমরা, স্ট্যাক এবং স্ট্যাম্প, এই দুটো হচ্ছে সংশ্লিষ্ট ভূমিরূপ। কিভাবে তৈরি হয় স্ট্যাক এবং স্ট্যাম্প না, স্ট্যাক সাধারণত তৈরি হয় যখন এই খিলানটা ধসে গেলে, একটা অংশ ধসে গেল, ধসে গেলে কি হবে, এটা পড়ে থাকছে। আর একটা হচ্ছে স্ট্যাম্প, স্ট্যাকটা একে বলিনি, ধসে গেল, ধসে গিয়ে সিঙ্গেল হয়ে পড়ে থাকছে, এইটাকে বলে স্ট্যাক। স্ট্যাকটা যখন আকারে ছোট হয়ে যায় তাকে বলে স্ট্যাম্প, কিন্তু আমি এইভাবে এটাকে বললে বুঝতে পারবো না। জোয়ারের জলে বা জোয়ারের জলে যখন বাড়ে তখন হচ্ছে স্ট্যাম্পটা জলের তলায় চলে যায়, কিন্তু স্ট্যাকটা যায় না। আবার যখন ভাটা হয় তখন জলটা নেমে গেলে তখন স্ট্যাকটা কিন্তু বাইরে বেরিয়ে আসে, স্ট্যাম্পটা তখন বাইরে বেরিয়ে আসে। তাহলে স্ট্যাকও কি বোঝা গেল, স্ট্যাম্পও কি বোঝা গেল। ওকে, এখানে কিছু প্রশ্ন রয়েছে এই সংশ্লিষ্ট, এই প্রশ্নগুলো তোমরা করার চেষ্টা করবে। এবার আমরা সামুদ্রিক সঞ্চয়জাত ভূমিরূপ পড়ব। সামুদ্রিক যে সঞ্চয়জাত ভূমিরূপ এটাকে মূলত তিনটে ভাগে আমরা ভাগ করেছি। একটা হচ্ছে উপসাগর, যাকে আবার বলা হয় বে, একটা হচ্ছে বাঁধ, বাঁধটাই মূলত মূল ভূমিরূপ। এখানে আমি 4 ধরনের বাঁধের কথা বলেছি, পুরোদেশীয় বাঁধ, অনুতটীয় বাঁধ, স্পিট, টঙ্গল, এবং 3 নম্বর হচ্ছে লেগুন বা ব্যাক ওয়াটার। এবার প্রথম ভূমিরূপে চলে আসি, উপসাগর বা বে কাকে বলে। উপসাগর বা বে আমরা তাকেই বলবো যা হচ্ছে 3 দিক স্থল বেষ্টিত উপসাগর, এটাকে আমরা বলতে পারি উপসাগর। 3 দিক স্থল বেষ্টিত সমুদ্রকে বলা হচ্ছে উপসাগর, 3 দিক স্থল দ্বারা বেষ্টিত। যেমন আমাদের এখানে ভারতের কাছে দেখো বঙ্গোপসাগর রয়েছে, আরব সাগর রয়েছে, এইখানটা আমরা জানি খাম্বাত উপসাগর রয়েছে, তাই তো নাকি? এটা খাম্বাত উপসাগর, দেখো 3 দিক স্থল বেষ্টিত, 1 দিক 2 দিক 3 দিক। ওকে, এইগুলোকে আমরা উপসাগর বলতে পারি। এখানে একটা প্রশ্ন আমাদের মাথার মধ্যে রাইজ করে বা প্রশ্ন আসে যে বে আর গলফ, এই দুটোর পার্থক্য কি, বে আর গলফ কি? ওকে, GULF, বে ও গলফ, যেমন আমরা যেমন ইংরেজিতে বলছি গলফ অফ মান্নার। না, এই প্রশ্নটার উত্তর হচ্ছে এটাই, একদম খুব সহজভাবে বললে বোঝায় যে অপেক্ষাকৃত বৃহৎ আকারের উপসাগরকে আমরা বলতে পারি বে, এবং অপেক্ষাকৃত ছোট আকারের উপসাগরকে আমরা বলতে পারি গলফ। যেমন দেখো ভারত শ্রীলঙ্কার মাঝখানে যে মান্নার উপসাগর অনেকটা ছোট, কিন্তু দেখো বঙ্গোপসাগর, আরব সাগর, তোমার খাম্বাত উপসাগর, এগুলো প্রতিটাই কিন্তু খুব বড়। ওকে, পরের অংশে দেখো করবো আমরা বাঁধ, যেটা আমি বললাম যে সমুদ্রের সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ।
যে বাঁধগুলো বলেছিলাম তার মধ্যে দেখো প্রথম দুটো বাঁধ, একটা হচ্ছে পুরোদেশীয় বাঁধ এবং আর একটা অনুতটীয় বাঁধ। এখন এই পুরোদেশীয় তটভূমির কথা আগে আমরা পড়েছি তটভূমি পড়ার সময়। সমুদ্র উপকূলের সমান্তরালে, এটা উপকূল যদি বলি তাহলে এটা উপকূলের সমান্তরাল, সমুদ্র উপকূলের সমান্তরালে প্রসারিত নুড়ি বালি কাপড় দিয়ে তৈরি যে সামুদ্রিক অবক্ষেপ, সামুদ্রিক যে বাঁধ তৈরি হয় তাকে বলা হয় পুরোদেশীয় বাঁধ বা অফশোর বাঁধ। ওকে, আর অনুতটীয় বাঁধ কি? না, অনুতটীয় স্রোতের প্রভাবে সৃষ্টি হওয়া বাঁধকে বলে অনুতটীয় বাঁধ। এখন অনুতটীয় স্রোত কি আগেবারে আমি বলেছিলাম, ধরো এটা যদি উপকূল হয়, এটা যদি সমুদ্র হয়, তাহলে কিছু কিছু স্রোত রয়েছে যেগুলো কি হয় না উপকূলের সমান্তরালে প্রবাহিত হয়, এইভাবে এসে উপকূলের সমান্তরালে প্রবাহিত হয়ে সমুদ্রে ফিরে যায়, এটা উপকূল। তাহলে এই যে সমান্তরালে যখন বয়ে যাচ্ছে এই স্রোতটার দ্বারা উপকূলের অনেকটা নিকটে, দেখো আমি দুটো ছবি এঁকেছি, এটা অপেক্ষাকৃত নিয়ার টু কস্ট, মানে সমুদ্র উপকূলের অনেকটা কাছে, এটা সমুদ্র উপকূল থেকে অনেকটা দূরে। তাহলে সমুদ্র উপকূলের নিকটে অনুতটীয় স্রোতের প্রভাবে সৃষ্টি হওয়া বাঁধকে বলে অনুতটীয় বাঁধ। একদম সমুদ্র জলের সঙ্গে এটা লেগে থাকে, এগুলোকে বলে অনুতটীয় বাঁধ, এটাকে বলে পুরোদেশীয় বাঁধ। পার্থক্য আছে এটা 3 নম্বর অথবা 2 নম্বরের যে অনুতটীয় বাঁধ ও পুরোদেশীয় বাঁধের পার্থক্য লেখো, তখন কিন্তু এটা বলতে হবে যে অনুতটীয় বাঁধ সমুদ্র উপকূলের অনেকটা নিকটবর্তী স্থানে অবস্থিত, পুরোদেশীয় বাঁধ অপেক্ষাকৃত দূরবর্তী স্থানে অবস্থিত। পরের অংশটা দেখো স্পিড, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। স্পিড কি? স্পিড এটা কি হয় না, ধরো এটা একটা সমুদ্র উপকূল, এই সমুদ্র উপকূল থেকে সমুদ্রের দিকে প্রসারিত, এটা সমুদ্রের দিকে প্রসারিত হয়েছে, এই ধরনের সমুদ্রের দিকে প্রসারিত সামুদ্রিক সঞ্চয় জনিত কারণে সৃষ্টি হওয়া বাঁধকে বলা হয় স্পিড। তাহলে স্পিড বললে বোঝাবে উপকূল থেকে সমুদ্রের দিকে প্রসারিত সামুদ্রিক বাঁধকে বলে স্পিড। এই স্পিড হচ্ছে অনেক ধরনের হয়ে থাকে। ধরো একটা স্পিড এরকম সামুদ্রিক অবক্ষেপের কারণে আস্তে 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 উপকূলের থেকে সমুদ্রের দিকে প্রসারিত হয়েছে, এদিক থেকে হাওয়া প্রদিচ্ছে, হাওয়ার কারণে এর মাথাটা বেঁকে এরকম হুকের মতন হয়ে গেছে, এই ধরনকে বলা হবে হচ্ছে হুক বা পুনর্বক্র স্পিড, হ্যাঁ এটাকে হুক বা পুনর্বক্র স্পিড বলা হয়। ওকে, অনেক সময় দেখা যাচ্ছে যে এদিক থেকে একটা স্পিড তৈরি হয়েছে, এই ছবিটার দিকে লক্ষ্য করো, আবার একটা এই দিক থেকে একটা স্পিড তৈরি হয়েছে দিয়ে এরকম ভাবে জুড়ে গেছে। তাহলে এই ধরনের যে স্পিড এটাকে বলা হচ্ছে কাসকেড স্পিড। আর কাসকেড স্পিডের এই যে মাঝখানটা, এইখানটা তো চারিদিকটা আবদ্ধ হয়ে গেল, এখান থেকে জল এদিকে যেতে পারছে না, তাহলে এখানে কিছু অবক্ষেপ তৈরি হয়, এই অবক্ষেপকে বলা হয় কাসকেড ফোরল্যান্ড। খুব খুব দুটো ইম্পর্টেন্ট হচ্ছে এফএকিউ পরে, কাসকেড স্পিড কাকে বলে এবং কাসকেড ফোরল্যান্ড বলতে কি বোঝো। ওকে, এবার দেখো একটা বলা হচ্ছে লুপ বাঁধ। সমুদ্রের নিকটবর্তী স্থানে বা উপকূলের নিকটবর্তী স্থানে যদি কোনো দ্বীপ থাকে, কোনো চড়া থাকে, তাহলে সেই চড়াকে কেন্দ্র করে যখন এই ধরনের কোনো একটা বাঁধ তৈরি হয়, দেখো এইখান থেকে তৈরি হচ্ছে বাঁধটা এক সময় আস্তে 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 এইখানে গিয়ে শেষ হয়েছে, অর্থাৎ বাঁধটাকে এই দ্বীপটাকে কেন্দ্র করে বাঁধটার কেন্দ্রীভবন ঘটেছে, তখন তাকে বলা হয় লুপ বাঁধ। খুব ইম্পর্টেন্ট এগুলো, কতগুলো প্রশ্ন বললাম, স্পিড, হুক। আবার এখানে একটা বলা হলো না যে এই হুকের মধ্যে যদি আবার অনেকগুলো আঁকসি হয়ে যায় তখন তাকে বলা আবার তাকে যৌগিক স্পিড। ওকে, এগুলো বইতে পেয়ে যাবে তোমরা, কিন্তু বেসিক জিনিসটা বুঝে নাও, স্পিড কি, লুপ বার কি, কাসকেড স্পিড কি, কাসকেড ফোরল্যান্ড কি। এখানে কতগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলো করার চেষ্টা করবে। পরেরটা দেখো টম্বলো এবং লেগুন। আমি একসঙ্গে দুটোকে বলছি বোঝার সুবিধার জন্য। না, সমুদ্র উপকূলে ধরো কোনো দ্বীপ রয়েছে, যে দ্বীপটা রয়েছে, এই দ্বীপ থেকে কোনো সামুদ্রিক অবক্ষেপ এবার ধীরে 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 এটা প্রসারিত হয়ে উপকূলের সঙ্গে যুক্ত হয়ে গেল, এটা বলে কিছু প্রসারিত অংশ। দ্বীপ থেকে প্রসারিত অংশ যেটা উপকূলের সঙ্গে গিয়ে একসঙ্গে জুড়ে যায় এক সময়, এই ধরনের বাঁধকে বলা হয় টম্বলো। তাহলে যদি আমাদের স্পিড এবং টম্বলোর পার্থক্য বলতে পারে, আমরা খুব সহজেই পার্থক্যটা কিন্তু করতে পারবো। একটা হচ্ছে উপকূল থেকে সমুদ্রে প্রসারিত, একটা হচ্ছে দ্বীপ থেকে প্রসারিত হয়ে উপকূলের সঙ্গে যুক্ত হয়। ওকে, নেক্সট দেখো যেটা বলছে উপহ্রদ ও লেগুন। খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এবং খুব কমন একটা সামুদ্রিক ভূমিরূপ উপহ্রদ। কি হয় না, কোনো একটা
উপকূলের সমান্তরালে যদি এই ধরনের একটা বাঁধ তৈরি হয়, যে বাঁধটার ফলে কি হচ্ছে না জলটা এই জায়গাতে আটকে যায়, তখন এই ধরনের যে জলটা সে কিন্তু আর বেরোতে পারে না। কখন বেরোতে পারে? যখন জোয়ার আসে, তখন জোয়ারের জল এই বাঁধটাকে ক্রস করে এই জলেতে চলে আসে। আবার যখন জোয়ার চলে যায় তখন কিন্তু এই জলটা স্থির হয়ে যায়। এই ধরনের উপকূলের কাছে গড়ে ওঠা যে লবণাক্ত জলের হ্রদ, এটাকে বলা হচ্ছে উপহ্রদ। কারণ দেখো এটা 3 দিক স্থল দ্বারা বেষ্টিত, 1 দিক 2 দিক 3 দিক, 3 দিক স্থল দ্বারা বেষ্টিত, এই জন্য এটার নাম হচ্ছে উপহ্রদ। লবণাক্ত বলে নাম হচ্ছে লেগুন। আর বাঁধের পশ্চাতে হয় বলে, এটা বাঁধ, এটা বাঁধের পশ্চাতে হয়, তাই এর নাম হচ্ছে ব্যাক ওয়াটার। ব্যাক ওয়াটার, বাঁধের পশ্চাতে হচ্ছে বলে ব্যাক ওয়াটার। এটাকে কেরলের মালাবার যে উপকূল রয়েছে, আমরা টেনে পড়েছি, মালাবার উপকূলের স্থানীয় ভাষা এটাকে বলা হচ্ছে কয়াল। ওকে, কয়াল। এর মধ্যে সব থেকে বৃহত্তম কয়াল হচ্ছে ভেম্বানাথ কয়াল, এটা ভারতের সব থেকে বৃহত্তম কয়াল। ওকে, তাহলে এই গেল আমাদের সামুদ্রিক ভূমিরূপ। এখানেও কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা চেষ্টা করবে করার। ওকে, থ্যাংক ইউ।